ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্ক আলোচনা করো। ভারতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অর্থ সংক্রান্ত সম্পর্ক আছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটা তোমরা জানো যে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর খুব সহজ ভাষায় নোটসটা রেডি করা হয়েছে তোমাদের জন্য, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। তবে সংক্ষেপে আমি বিষয়বস্তুটা একটু বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যাতে রাজ্যগুলি কেন্দ্রের মানে একদম কুক্ষিগত না হয়ে যেতে পারে, অর্থাৎ কেন্দ্রের একদম নিয়ন্ত্রণাধীন না হয়ে যেতে পারে, তার জন্য ভারতের সংবিধানে কিছু বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যও যাতে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করতে পারে ভারতের সংবিধানে, তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণত রাজ্য তালিকা এবং কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা, এই তিনটে তালিকা অর্থাৎ কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম, এই তিনটে তালিকার মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বিভিন্ন ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে, তেমন অর্থ সংক্রান্ত ক্ষমতাও ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা পয়েন্ট পাবে, কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বেশি প্রাধান্য ভোগ করে, কিছু ক্ষেত্রে রাজ্য সরকার বেশি প্রাধান্য ভোগ করে, এবং যুগ্ম প্রাধান্য আছে। তারপরে কেন্দ্র সরকারের আদায়কৃত যে অর্থ সেটাও রাজ্য সরকার পায়। এই পয়েন্টগুলো তোমরা এবারে দেখে নাও, অর্থাৎ নোটসটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্ক। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলিকে যাতে কেন্দ্রের মুখাপেক্ষী হতে না হয় তার জন্য রাজ্যগুলির হাতে অতিরিক্ত অর্থনৈতিক সঙ্গতি দান প্রয়োজন। ভারতের সংবিধানে এই কারণে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টন সংক্রান্ত কতগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্য 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে অনুসরণ করা হয়েছে। তারপর দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের ব্যবস্থাকে দুভাগে ভাগ করা যায়, যথা কেন্দ্র তালিকা এবং রাজ্য তালিকা। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের প্রধান বিষয়গুলি হলো, দেখো এবার 1 নম্বর 2 নম্বর এইভাবে আলোচনা করা আছে। পয়েন্টগুলো দেখো, কেন্দ্র সরকারের একক প্রাধান্য। কতগুলি বিষয় আছে যেখানে কেন্দ্রীয় সরকার এককভাবে কর ধার্য করতে পারে, কর মানে ট্যাক্স ধার্য করতে পারে, যেমন কোম্পানি কর, কর্পোরেশন কর, বাণিজ্য কর, আয়করের ওপরে। দেখো আয়করের ওপরে কি আছে, দেখো আয়কর প্রভৃতি। এটা লিখতে হবে না, আয়করটাই লিখবে। তারপর দেখো, রাজ্য সরকারের একক প্রাধান্য। এমন কতগুলি বিষয় আছে যেখানে রাজ্য সরকার কর ধার্য করার অধিকারী। এই বিষয় বা ক্ষেত্রগুলি হলো ভূমি রাজস্ব ও কৃষির আয়ের ওপর আরোপিত কর, উত্তরাধিকারী কর, যানবাহনের ওপর কর, বিক্রয় কর, পেশা ও ব্যবসার ওপরে কর, জমি বাড়ির ওপর কর, বিদ্যুৎ ব্যবহারের ওপর কর। এইগুলো ঠিক আছে, যে কটা মনে থাকবে এখান থেকে তোমরা পরীক্ষায় লিখবে। তারপর দেখো, যুগ্ম প্রাধান্য। এমন কতগুলি ক্ষেত্র আছে যেগুলি কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত, কিন্তু সেই সব ক্ষেত্রে এটা সেই সব ক্ষেত্রে কর আদায় এবং সংগৃহীত কর ভোগ করে রাজ্য সরকার। এগুলি হলো স্ট্যাম্প কর, ঔষধপত্রের ওপর কর, তারপরে প্রসাধন সামগ্রীর ওপর কর ইত্যাদি। তারপর দেখো পরের পয়েন্ট, কেন্দ্রীয় সরকারের আদায়কৃত অর্থ রাজ্যে বন্টন। এমন কতগুলি কর আরোপের ক্ষেত্র আছে যেগুলি কেন্দ্রীয় সরকারের দ্বারা ধার্য হয়, কেন্দ্রীয় সরকার আদায় করে, অথচ আদায়কৃত অর্থ বন্টন করা হয় রাজ্যগুলির মধ্যে। এক্ষেত্রে উল্লেখযোগ্য করগুলি হলো
কৃষি সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারের ওপর কর, কৃষি জমি ব্যতীত অন্যান্য সম্পত্তির ওপর কর, রেল ভাড়ার ওপর কর, সংবাদপত্র ও বিজ্ঞাপনের ওপর কর প্রভৃতি। তারপর দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন। এমন কতগুলি কর আছে যা ধার্য করে ও আদায় করে কেন্দ্রীয় সরকার, কিন্তু আদায়কৃত অর্থ কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়, যথা কৃষি আয়কর ব্যতীত আয়কর, উৎপাদন কর, ওষুধ ও প্রসাধনী দ্রব্য ব্যতীত অন্যান্য দ্রব্যের ওপর আবগারি শুল্ক ইত্যাদি। তারপরে দেখো উল্লেখ্য যে ভারতের রাজস্ব বিষয়ক কোনো যুগ্ম তালিকার কথা বলা হয়নি, তবে অবশিষ্ট বিষয় এক্ষেত্রে এককভাবে কর ধার্য করার অধিকারী হলো কেন্দ্র।